সবকিছু বলা আছে। আচ্ছা ঠিক আছে। আপনারা যেহেতু চাচ্ছেন তারপরে আমি রেকর্ডিং অন করে দিচ্ছি। সমস্যা নেই আমার কোনো। বাট যে ভিডিওটা দিব ওই ভিডিওটাতে আপনাদের সবকিছু এক্সপ্লেইন করা আছে খুব সুন্দরভাবে। আচ্ছা, আমরা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 3 তে কি করেছিলাম? আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 3 তে সিভ এনালাইসিস করেছিলাম। মনে আছে আমাদের সিভ এনালাইসিস এ এখানে আমাদের এই যে সিভ নাম্বার 200 পাস করে কিছু জিনিস কি প্যানে পড়েছিল না? সো সেই অংশগুলা সেই যে ফাইনার যে পার্টিকেল গুলা সেগুলো নিয়ে আমরা মেইনলি আজকে হচ্ছে হাইড্রোমিটার টেস্ট করব। আমি আপনাদের একটা কোয়েশ্চেন করেছিলাম সেটা হচ্ছে ক্লে নিয়ে। যে ক্লে সয়েল স্যাম্পল যদি আপনাকে দেওয়া হয় আপনি কোন টেস্ট কন্ডাক্ট করবেন? আপনারা বলছেন সিভ এনালাইসিস। ক্লে টেস্টের জন্য কি সিভ এনালাইসিস হওয়ার কথা? আপনারাই বলেন। এটা কি ফাইনার নাকি আপনার হচ্ছে মানে জিনিসটা কোর্স গ্রেইন এর মধ্যে পড়ে বলেন? স্যার ফাইনারের মধ্যে। হ্যাঁ, তাহলে কি এটা হাইড্রোমিটার আসবে না? জি স্যার। আচ্ছা। সো এই জিনিসগুলো ভুল করবেন না। দ্যাট মিনস আমরা হচ্ছে আগের টেস্টে যেগুলো হচ্ছে ফাইনালি প্যানে পড়েছিল সেগুলো নিয়ে মেইনলি হচ্ছে আমরা এখন হাইড্রোমিটার টেস্টে যাব। আচ্ছা, এখন হাইড্রোমিটার হচ্ছে এই যে মিটার গুলোকে দেখছি এগুলো হচ্ছে মেইনলি হচ্ছে হাইড্রোমিটার। এই মিটার গুলো দিয়ে আমরা টেস্ট কন্ডাক্ট করব। আচ্ছা এখানে কি? এখানে মেইনলি হচ্ছে আমরা এই যে ফাইনার পার্টিকেল, এই যে ফাইনার পার্টিকেল কি ফাইনার পার্টিকেল? সিল্ট আর ক্লে। ঠিক আছে? সেই জিনিসগুলাকে কিন্তু আমরা হচ্ছে এই যে পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন মানে গ্রেইন সাইজ যেটা সেটা মানে পার্টিকেল সাইজ গুলো কিন্তু আমরা এর আগের যে টেস্টটা ছিল সিভ এনালাইসিস সেখানে জানতে পারি নাই। সো আমার এখানে এই টেস্ট করার মেইন পারপাস হচ্ছে আমরা এই হাইড্রোমিটার দিয়ে এই যে সিল্ট বলেন, ক্লে বলেন এগুলোর হচ্ছে পার্টিকেল সাইজ গুলো সম্পর্কে জানবো। ঠিক আছে? এখানেও টেস্টের মেইন কাজ কি? মেইন পারপাসটা কি? ডিটারমাইন দ্যা গ্রেইন সাইজ ডিস্ট্রিবিউশন অফ দ্যা ফাইনার পোরশন। ঠিক আছে? এখানে ফাইনার পোরশন কথাটা যদি উল্লেখ না করেন তাহলে কিন্তু আপনাদের কোন মার্কস পাবেন না। কারণ হচ্ছে কি আমরা এই টেস্টটা শুধুমাত্র ফাইনার পোরশন নিয়ে কাজ করব। ঠিক আছে? আচ্ছা তাহলে দেখেন আমাদের আগের যে টেস্টটা কন্ডাক্ট করেছি সেম কথা আগের টেস্টে যেই আ যেই সয়েল গুলা সিভ নাম্বার 200 আগের টেস্টের আমাদের সবথেকে ফাইনাল সিভ কত নাম্বার ছিল? 200 না? জি সেই স্যার। সিভ নাম্বার 200 যেইগুলা পাস করতেছে, সিভ নাম্বার 200 পাস করে যেই সয়েল স্যাম্পলটা প্যানের মধ্যে জমা হচ্ছে সেটা নিয়ে আমরা মেইনলি হচ্ছে এই টেস্টটা আজকে কন্ডাক্ট করব। ঠিক আছে? সো এখানে হচ্ছে এই যে আমরা পার্টিকেল সাইজ গুলা জানবো এই সয়েল স্যাম্পলের আজকের টেস্টের জন্য সেটা হচ্ছে মেইনলি হচ্ছে আমরা হাইড্রোমিটার দিয়ে হচ্ছে এই টেস্টটা কন্ডাক্ট করব। আর এখানে একটা হচ্ছে যেই লটা মেইনটেইন করে সেটা হচ্ছে আমরা হুকস ল দিয়ে আমরা হচ্ছে মেইনলি সেই পার্টিকেলের ডায়ামিটার গুলা সম্পর্কে জানবো। আচ্ছা হুকস ল বলতেছে কি? হুকস ল বলতেছে যে এই যে পার্টিকেল গুলো আছে সেই সয়েলের পার্টিকেল গুলা হচ্ছে ভেলোসিটি, টার্মিনাল ভেলোসিটি অফ এ freely falling freely falling sphere through a medium of proportional to the square of the diameter. That means হচ্ছে এগুলোর যে পার্টিকেল গুলোর ফ্রি ফল দ্যাট মিনস আমরা যদি একটা বোতলের মধ্যে এর সয়েলের পার্টিকেল গুলা নিয়ে যদি ওয়াটারের সাথে ডিস্টিল ওয়াটারের সাথে যদি ভালোভাবে মিক্সিং করানো হয়, এরপরে দেখা যাবে কি কিছু সয়েল স্যাম্পল হচ্ছে সাসপেনশন আছে, কিছু গ্র্যাভিটির থ্রোতে কি সেডিমেন্টেশন হয়ে জমা হচ্ছে নিচে, তাই না? বুঝা যাচ্ছে বিষয়টা? দ্যাট মিনস এই যে এখানে সয়েল যে পার্টিকেল গুলো আছে, পার্টিকেল গুলা কি হচ্ছে? আপনার এখানে ফ্রি ফল হয়ে নিচে জমা হচ্ছে। সো এই যে সয়েল পার্টিকেল গুলার যে টার্মিনাল ভেলোসিটি এই ভি টা হচ্ছে প্রপোর্শনাল টু এই যে সয়েল পার্টিকেল গুলার ডায়ামিটারের স্কয়ারের প্রপোর্শনাল। সেটাই হচ্ছে আমার স্টোকস ল বলতেছে। এই স্টোকস ল থেকে আমরা হচ্ছে এই ফর্মুলাটা মেইনলি পেয়েছি। ঠিক আছে? এই ভি প্রপোর্শনাল টু ডি স্কয়ার। আর এই পুরা জিনিসটা হচ্ছে একটা কনস্ট্যান্ট এর জিনিস। আচ্ছা। এখন এই গামা দিয়ে কি বুঝতেছি? গামা দিয়ে বুঝতেছি আমরা ইউনিট ওয়েট অফ সয়েল পার্টিকেল। গামা ডব্লিউ হচ্ছে ইউনিট ওয়েট অফ ওয়াটার। আর এই যে এই সিম্বলটা এটা হচ্ছে ভিসকোসিটি অফ ওয়াটার। আচ্ছা। এখন আমাদের এই ইকুয়েশন থেকে আমরা এখানে ডিরাইভ করলাম। আমাদের মেইন কাজ হচ্ছে আমরা হচ্ছে সয়েল পার্টিকেল গুলোর ডায়ামিটার কত সেই জিনিসটা আমরা এখানে ক্যালকুলেট করব। ঠিক আছে? আচ্ছা, এখন এই টেস্টটা কন্ডাক্ট করার জন্য আমাদের হচ্ছে মেইনলি এই যে হাইড্রোমিটার এখানে ২ টা টাইপের এই ASTM এর সয়েল হাইড্রোমিটার আছে। তার মধ্যে আমরা আমাদের যে ল্যাবে যেই টেস্টটা কন্ডাক্ট করব সেই টেস্টের জন্য আমরা ASTM 152H এই হাইড্রোমিটারটা আমরা মেইনলি ইউজ করব। ঠিক আছে? সবাই কি বুঝতে পারতেছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আমাদেরকে এখানে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন হচ্ছে
আমরা ভেলোসিটি, এই যে পার্টিকেল গুলোর যে ভেলোসিটি বলতে আমরা বুঝতেছি হচ্ছে, আচ্ছা এখানে এল, এই জিনিসটা আমরা একটু বুঝে আসি। আমরা হচ্ছে ফিগার এ তে চলে আসি। ফিগার এ তে এই যে এখানে এল লেংথ বোঝাচ্ছে। সে ফর সাপোজ আমাদের এটা কি ছিল? এটা হচ্ছে হাইড্রোমিটার ছিল, তাই না? এই পোরশন টুকু। আর এই যে এখানে যে বিকারটা দেখতেছেন, সেই বিকারের মধ্যে আমরা কি নিয়েছিলাম? সয়েল নিয়ে আমরা হচ্ছে ডিস্টিল ওয়াটারের সাথে মিক্স করে দেন তারপর হচ্ছে আমরা এখানে হাইড্রোমিটারটা ডুবিয়ে দেখব যে আমাদের কি রিডিং পাচ্ছি। হাইড্রোমিটারের এখানে স্কেল যেটা, হাইড্রোমিটারের স্কেলে এখানে আমাদের ল্যাবে যে স্কেলটা আছে সেটা হচ্ছে 0 থেকে নিয়ে 60 পর্যন্ত। ঠিক আছে? সো এখন তার মানে হচ্ছে আমরা 60 গ্রাম সয়েল স্যাম্পলের জন্য আমাদের এই হাইড্রোমিটার নিয়ে আমরা টেস্ট করতে পারবো। ঠিক আছে? সো এখন আমাদের এইখানে যখন আমাদের কতটুকু সাসপেনশন আছে, কতটুকু সয়েল স্যাম্পল এই সাসপেনশন আছে সেই জিনিসটাই আমরা মেইনলি হাইড্রোমিটার দিয়ে জানতে পারবো। আচ্ছা, এই যে হাইড্রোমিটারের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে আমরা যে এখানে এই যে হাইড্রোমিটারের রিডিং পাচ্ছি সেইটাকে আমরা বলতেছি, ততটুকু ডিসট্যান্সটাকে আমরা বলতেছি L। ঠিক আছে? দ্যাট মিনস এখানে যে ভেলোসিটি, সেই ভেলোসিটিকে আমরা বলতেছি যে এই যে L ডিভাইডেড বাই T, মানে কতক্ষণ সময়ের এখানে দেখা যাবে যে সময়ের সাথে, সাথে সময় যত বাড়বে আমাদের কিন্তু সেডিমেন্টেশনটা কিন্তু তত বেশি হবে, তাই না? সময় যত যাবে আমাদের কি সেডিমেন্টেশন তত আস্তে, আস্তে বাড়বে না গ্র্যাভিটির সাথে, সাথে? পার্টিকেল গুলো কি সেটেল ডাউন হবে না গ্র্যাভিটি মানে গ্র্যাভিটি ইমপ্যাক্ট এর জন্য? কারো কোনো কথা নাই। কি সবাই কি কিছুই বুঝতেছি না? স্যার বুঝতেছি স্যার, এবার প্রশ্নটা করেন একবার স্যার। আচ্ছা, আমি কোনো কোয়েশ্চেন করি নাই। আচ্ছা, এখন দেখেন, এখন হচ্ছে আমাদের যেই সূত্র, সো তার মানে হচ্ছে আমাদের এরকম একটা আমরা সূত্র পাচ্ছি ফাইনালি। সো আমাদের এই সূত্রের মধ্যে দেখেন আমাদের একটা নির্দিষ্ট টেম্পারেচারের জন্য আমাদের ইটার মান আমরা নোন, আমাদের গামা এস, গামা ডাব্লিউ এই মানগুলো হচ্ছে নোন। ঠিক আছে? দ্যাট মিনস এই পুরা জিনিসটা কি একটা কনস্ট্যান্ট না? আর হচ্ছে এই এল, এই এলটা কি? এলটা কোন জিনিস? এলটা হচ্ছে এই যে আমাদের যে হাইড্রোমিটার সেন্টার অফ গ্র্যাভিটি থেকে আমরা যে হাইড্রোমিটার রিডিংটা পেয়েছি ততটুকু যে ডিসট্যান্স সেটাই হচ্ছে এল। সো আমরা যদি এখানে এলটা জানতে পারি, আর হচ্ছে এই টাইম তো আমাদের নোন, আমরা জানতে পারতেছি মানে হচ্ছে কত সময়ের জন্য। সো এই এলটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা খুব ইজিলি এখান থেকে আমরা ডিটা বের করতে পারি এই সূত্র থেকে। ঠিক আছে? এখন হচ্ছে আমরা এখানে কিছু ডিরাইভেশন করেছে। ওরা ডিরাইভেশন করে এই সূত্রটা ২ টা ফর্মে এনেছে। সো এখানে হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই যে ইটাটা ওরা পয়েসে রেখেছে। তারপর গামা এস, গামা ডাব্লিউ এগুলো কতগুলো ইউনিটে রেখেছে। তারপর এলটাকে সেন্টিমিটারে আর টি হচ্ছে মিনিটে। ঠিক আছে? এখন আমি বলেছিলাম কি? সো এল যদি জানতে পারি আর টি তো আমরা জানতেই পারবো। সো আমাদের কি এই পুরো অংশটুকু একটা কনস্ট্যান্ট ছিল না? মাত্র কি বললাম? কারণ কি আমাদের একটা নির্দিষ্ট টেম্পারেচারের জন্য এই ইটার মান গামা এস, গামা ডাব্লিউ এইগুলো হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে? দ্যাট মিনস আমাদের এই পুরো জিনিসটাকে আমরা একটা কনস্ট্যান্ট কে দিয়ে প্রকাশ করতেছি। কে টা কিসের উপর ডিপেন্ডেন্ট? কে টা টেম্পারেচার উপর ডিপেন্ডেন্ট, জিএস স্পেসিফিক গ্র্যাভিটি আর হচ্ছে ইটার উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে? কারণ এই ভ্যালু গুলা, এই যে একটা নির্দিষ্ট টেম্পারেচারের জন্য গামা এস, তারপর গামা ডাব্লিউ, জিএস এই ভ্যালু গুলো কত? এই ভ্যালু গুলো আমরা একটু পরেই টেবিল থেকে দেখতে পাবো। আচ্ছা, এখন আসতেছে আমাদের এল। এই এলটা এখানে L এর একটা ক্যালকুলেশন আছে। L টা আমরা কিভাবে পেতে পারি? L টা পাওয়ার জন্য এখন দেখেন, এখানে দেখা যাচ্ছে যে আমরা যেটা হাইড্রোমিটার রিডিং RL এই যে এটার সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এই হাইড্রোমিটার যে রিডিংটা পাচ্ছি ততটুকু হচ্ছে আমার L। ঠিক আছে? আর LB দ্বারা আমরা বুঝতে পারবো হচ্ছে এই যে হাইড্রোমিটারের যে লেংথটা এতটুকু পর্যন্ত, এতটুকু হচ্ছে আমার LB। ঠিক আছে? আর এখানে এই ফর্মুলাতে দ্যাট মিনস আমার LB নোন, ঠিক আছে? RL নোন, আর বাকি ভ্যালুগুলা এখানে আ আমাদের যে হাইড্রোমিটারটা আছে সেই ভ্যালুগুলার জন্য সেইগুলা এখানে কিছু কনস্ট্যান্ট ভ্যালু আছে সেগুলা দিয়ে দেওয়া আছে। সো এই যে যেমন R10, তারপর ডিসট্যান্স L1 হচ্ছে 10.5। সো এই ভ্যালুগুলোর জন্য ওরা L এর একটা ইকুয়েশন দাঁড়া করিয়েছে। ঠিক আছে? সো এই ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে কি আমাদের শুধুমাত্র RL টা জানলে আমরা কি L এর মানটা বের করতে পারবো। RL টা কি ছিল আমাদের? RL টা কি ছিল আমাদের? স্যার সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ওই হাইড্রোমিটার রিডিং পর্যন্ত যেটা। ভুল। RL হচ্ছে শুধুমাত্র হাইড্রোমিটারে যে রিডিংটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার RL।
সেন্টার অফ ওকে গ্র্যাভিটি থেকে হাইড্রোমিটার রিডিং পর্যন্ত যেটা সেটা হচ্ছে আমার এল, আমার এটাই জানতে হবে, ঠিক আছে? দ্যাট মিনস আমার এল যদি ক্যালকুলেশন করতে হয় তাহলে আমার হচ্ছে বাকি সবগুলো মান হচ্ছে কনস্ট্যান্ট। এই যে এখানে আমরা এই ফর্মুলা দিয়ে ইউজ করব মেইনলি, এই ফর্মুলাটা ডিরাইভেশন করে ওরা এখানে এই ফর্মুলাটা এনেছে। তার মানে এই ফর্মুলা থেকে বলা আছে শুধুমাত্র আমরা আর এল এর মান যদি জানি তাহলে কিন্তু আমার এল ইফেক্টিভ লেংথ যেটাকে বলতেছি সেটা কতটুকু সেটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? আপনাদের এই ফর্মুলা গুলো কিন্তু ইউজ করে আপনাদের ডাটা টেবিলটা ফিল আপ করতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু মানে এমন না যে আমি ইউজলেস বলতেছি। ঠিক আছে? একইভাবে আরেকটা কাজ করা যেতে পারে। আমরা কি হাইড্রোমিটার যখন দেখবো তখন কি আমরা হাইড্রোমিটার রিডিংটা পাবো না ইজিলি? সো আপনারা একই সাথে এই ফর্মুলা যদি ইউজ করতে না চান, আপনারা এই টেবিল 4.1 টা ইউজ করেও আপনারা এই ইফেক্টিভ লেংথ এর ভ্যালুটা পেতে পারেন। এই যে এখানে বিভিন্ন রকমের হাইড্রোমিটার রিডিং এর জন্য এল এর মান কিরকম আসতে পারে প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে। এই দ্বারা আপনারা ইকুয়েশনটা ইউজ করতে পারেন অথবা স্যার। আপনারা এই টেবিল ইউজ করতে পারেন। স্যার RL টা আরেকবার বলা যাবে স্যার? ওইটা বুঝি নাই। আরএল হচ্ছে আপনারা হাইড্রোমিটারে যে রিডিং, ঠিক আছে? সে ফর সাপোজ এখানে হচ্ছে আমার হাইড্রোমিটারের রিডিং আমার দেখাচ্ছে এখানে। ঠিক আছে? দ্যাট মিনস এখানে আমরা যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার কি? আরএল হাইড্রোমিটারের রিডিং। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা। এখন এখন কথা হচ্ছে আমরা কি জানি? আমরা জানি না পানির মধ্যে এক রকমের পৃষ্ঠটান কাজ করে। জানি আমরা এটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে কি এই যে এই চিত্রটাকে এই চিত্রের এই অংশটুকুকে ভালোভাবে যদি জুম ইন করা হয় তাহলে জুম ইন করলে আমরা এই অংশটা পাবো। এই অংশে দেখা যাচ্ছে কি আমাদের RL টা হওয়ার কথা হচ্ছে এখানে। কিন্তু আমাদের পৃষ্ঠটানের জন্য আমরা যেই অংশের রিডিং নিচ্ছি সেটা হচ্ছে এইটা। তাহলে কি আমরা কি অ্যাকচুয়াল RL টা পাচ্ছি? আমাদের যেইটা পাওয়ার কথা? না স্যার। না, আচ্ছা, সেইজন্যই হচ্ছে এখানে একটা মিনিসকাস ফ্যাক্টর আছে। সেইটাকে আমাদেরকে কি করতে হবে? মিনিসকাস কারেকশন করতে হবে। এইজন্য দেখা যাচ্ছে যে আমাদের RO হচ্ছে আমরা অবজার্ভড যে রিডিংটা নিচ্ছি, আমরা সে ফর সাপোজ দেখতেছি, দেখে যে রিডিংটা নিচ্ছি সেটা হচ্ছে আমরা RO পাচ্ছি। সেই RO থেকে RO এর সাথে আমরা এই যে মিনিসকাস যে কারেকশন ফ্যাক্টরটা আছে সেটা আমরা যোগ করব। কেন যোগ করব বলেন? কেন বিয়োগ করব না? এই যে এখানে ইকুয়েশন দেওয়া আছে। RL টা পাওয়ার জন্য আমার দরকার এই RL এর ভ্যালু। RL এ আসার জন্য আমার এই আমরা পাচ্ছি কি? চোখ দিয়ে দেখতেছি RO। এই RO এর সাথে আমরা CM এই মিনিসকাস কারেকশন ফ্যাক্টরটা আমরা যোগ করে আমরা পাবো হচ্ছে RL। কেন এখানে যোগ করতেছি? হিসাবে কি বিয়োগ হওয়ার কথা না দেখেন তো? কারো কোনো কথা নাই। আচ্ছা, সে ফর সাপোজ আমার এটা হচ্ছে হাইড্রোমিটার। হাইড্রোমিটার এখানে যে স্কেল গুলো আছে, স্কেল গুলো হচ্ছে আপনার উপরে 0 থেকে নিয়ে এখানে কমতে ফাইনালি যেটা আসতেছে সেটা হচ্ছে 60 পর্যন্ত আসতেছে। বুঝা গেছে? সে ফর সাপোজ আপনার ভ্যালু এখানে পেয়েছেন। এখানে আপনি চোখ দিয়ে দেখতেছেন। আপনার পৃষ্ঠটানের জন্য জিনিসটা এরকম আসতেছে। পানির পৃষ্ঠটানের জন্য। ঠিক আছে? আপনার যেই রিডিংটা নিচ্ছেন সেটা হচ্ছে RO। সে ফর সাপোজ RO এর মান হচ্ছে কত? 40। ঠিক আছে? আর আপনার হচ্ছে এখানে যে ভ্যালুটা দরকার সেটা হচ্ছে আমার RL দরকার। দ্যাট মিনস আমার এতটুকু হচ্ছে মিনিসকাস কারেকশন। এই মিনিসকাস কারেকশন থেকে দেখেন আমার 40 এর পরে আমার কি নিচের দিকে কি আরো কি বাড়বে না ভ্যালু? জি স্যার। আচ্ছা, তাহলে কি আমার এই মিনিসকাস ফ্যাক্টরটা এই RO এর সাথে আমি যোগ করলে কি পেয়ে যাচ্ছি? RL এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। জি স্যার। ঠিক আছে? সো তাহলে আমরা RL জানতেছি। RL থেকে আমরা কিভাবে L বের করতেছি এই ইকুয়েশন দিয়ে বের করতেছি। একইভাবে আমরা যদি ইকুয়েশন ইউজ করে না করে টেবিল ইউজ করতে চাই তাহলে আমরা এই টেবিল থেকেও আমরা আর L এর জন্য আমরা L কত পাচ্ছি সেটাও আমরা জানতে পারবো। আচ্ছা। এখন হচ্ছে যে আমাদেরকে জানতে হবে আমরা হচ্ছে এখন জানতে হবে যে ডিটারমিনেশন দ্যা পার্সেন্টেজ অফ ফাইনার। আমাদেরকে এই যে আগের ল্যাবের মতোই আমাদের কত পার্সেন্ট ফাইনার আছে, ফাইনার পার্টিকেল আছে সেই জিনিসটা এই ল্যাবের ক্ষেত্রেও আমাদের জানতে হবে। সো এখন আমার এখানে এখানে হচ্ছে কত পার্সেন্ট ফাইনার আছে সেটার জন্য এখানে হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি ওরা বলে দিয়েছে। একেকটা নির্দিষ্ট স্পেসিফিক গ্র্যাভিটির জন্য আমরা কতগুলো এখন টেবিল ইউজ করব একটু পরে। সো এখানে পার্সেন্টেজ অফ ফাইনার এই N টা হচ্ছে RC ডিভাইড বাই W টাইমস 100। এখন আসতেছি আমরা হচ্ছে RC টা কি? RC হচ্ছে এখানে হচ্ছে
আরসি হচ্ছে হাইড্রোমিটার রিডিং। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে এই টেস্টের জন্য আরসি আর আগে যে আমরা যে জিনিসটা দেখলাম আরএল, আরসি আর আরএল কি সেম জিনিস বলেন তো? আরসি আর আরএল সেম জিনিস না। ঠিক আছে? আরএল এর জন্য আরএল কে আমরা কিভাবে পাচ্ছি? আমরা যে অবজার্ভড রিডিংটা পাচ্ছি হাইড্রোমিটার থেকে সেটার সাথে আমরা মেনিসকাস ফ্যাক্টরটা যোগ করে আমরা পাচ্ছি কি? আরএল। আর এখানে আরসি বলতে এখানে হচ্ছে হাইড্রোমিটার রিডিং বোঝাচ্ছে। আরসিটা আমরা কিভাবে পাবো? এই যে আমরা আরসিটা পাওয়ার জন্য আমরা এই ইকুয়েশনটা ফলো করব। এই ইকুয়েশনে হচ্ছে আমরা মেইনলি হচ্ছে ৩ টা কারেকশন ফ্যাক্টর খেয়াল রাখবো। একটা হচ্ছে 0 কারেকশন, আরেকটা হচ্ছে যে মিনিসকাস কারেকশন এর আগেই দেখলাম। আরেকটা হচ্ছে টেম্পারেচার কারেকশন। আচ্ছা, এখন দেখেন আমরা আরও বলতে আমরা কি বুঝেছি? অবজার্ভড হাইড্রোমিটার রিডিং। বুঝা যাচ্ছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, অবজার্ভড হাইড্রোমিটার রিডিং তো আমরা আগেই পেয়েছি চোখ দিয়ে আমরা যেটা অবজার্ভ করতেছি। এরপরে হচ্ছে আমরা কি মিনিসকাস ফ্যাক্টরটা যোগ করব। ঠিক আছে? মিনিসকাস ফ্যাক্টর যোগ করে এরপরে হচ্ছে আমাদের হচ্ছে 0 কারেকশন। 0 কারেকশনটা হচ্ছে আমরা এখানে বিয়োগ করা হচ্ছে। 0 কারেকশনটা কি জিনিস? 0 কারেকশনটা হচ্ছে আমরা যে এই যে সে ফর সাপোজ আমরা যে সয়েল স্যাম্পল নিচ্ছি, সয়েল স্যাম্পলটা আমরা হচ্ছে ক্লে পার্টিকেল নিচ্ছি। ক্লে পার্টিকেল গুলোর মধ্যে দেখবেন কি ক্লে পার্টিকেল গুলোর মধ্যে এক রকমের হচ্ছে আপনার এক ধরনের আকর্ষণ বল কাজ করে। সেজন্য কি হচ্ছে? সেজন্য পার্টিকেল গুলো হচ্ছে আপনার ফ্লোকুলেট হয়ে যেতে পারে। সো এই যাতে ফ্লোকুলেট না হয়, ফ্লোকুলেট হওয়া মানে কি? মানে হচ্ছে তারা কি মানে জমাট বেঁধে কি কিছুটা বড় পার্টিকেল হতে পারে। বড় পার্টিকেল হলে তাদের ভেলোসিটি কি? ভেলোসিটি বেড়ে যাবে। সেক্ষেত্রে তারা খুব তাড়াতাড়ি মানে হচ্ছে সেটেল ডাউন হয়ে যাবে। তারা কিন্তু সাসপেনশন এ খুব অল্প সময়ের জন্য থাকবে। সো সেই ক্ষেত্রে আমরা আমাদের এক্সাক্ট ভ্যালু পাবো না। এজন্যই মেইনলি হচ্ছে আমাদের 0 কারেকশন করতে হবে। 0 কারেকশন কেন করতে হবে? কারণ হচ্ছে আমরা এখানে এই যে পার্টিকেল গুলো যাতে খুব ইজিলি যাতে ফ্লোকুলেশন না হয়, এজন্য আমরা হচ্ছে ডিফ্লোকুলেটিং এজেন্ট ইউস করতেছি। দ্যাট মিনস আমরা তাদেরকে ফ্লোকুলেট হতে দিব না। কারণ কি ফ্লোকুলেট হলে কিন্তু আমরা অ্যাকচুয়াল রিডিং গুলো পাবো না, অ্যাকচুয়াল ভ্যালু গুলো পাবো না। কারণ ফ্লোকুলেট হলেই তারা তাড়াতাড়ি সাসপেনশন মানে তাড়াতাড়ি সেটেল ডাউন হয়ে যাবে। তারা আর সাসপেনশন এ থাকতেছে না। এজন্যই আমরা যে ডিফ্লোকুলেটিং এজেন্ট ইউস করতেছি, দেখা যাবে যে ডিফ্লোকুলেটিং এজেন্ট বলতে সোডিয়াম মেটাফসফেট আমরা ইউস করতেছি একটা কেমিক্যাল। সো এই কেমিক্যালটা ইউস করার ফলে আমাদের যে হাইড্রোমিটার রিডিং আমাদের সবসময় একটু বেশি দেখাবে। এই যে হাইড্রোমিটার রিডিং যে আমরা একটু বেশি পাচ্ছি অ্যাকচুয়াল এর তুলনায়, সেইজন্যই আমাদের হচ্ছে এই 0 কারেকশন ফ্যাক্টরটা বিয়োগ করতে হচ্ছে। বুঝা গেছে কেন আমরা 0 কারেকশন ফ্যাক্টরটা বিয়োগ করতেছি? জি স্যার। আচ্ছা, এরপরে আসতেছে টেম্পারেচার কারেকশন। টেম্পারেচার কারেকশনটা প্লাস মাইনাস এটা হচ্ছে টেম্পারেচার কারেকশন এখানে ASTM আমাদের 152H হাইড্রোমিটারের জন্য যেটা ক্যালিব্রেটেড টেম্পারেচার দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য। ঠিক আছে? এখন টেম্পারেচার আমাদের either হইতে পারে 28 ডিগ্রি, either হইতে পারে 19 ডিগ্রি। সো এখন টেম্পারেচারের জন্য আমাদের হচ্ছে এখানে টেবিল 5 এ চলে যাব। টেবিল 5 কোথায় আছে? টেবিল 5 হচ্ছে আচ্ছা এই যে ওরা ওখানে টেবিল নাম্বার আরকি ভুল লিখেছে। আ এই যে টেম্পারেচার কারেকশন সিটি। এখন দেখেন আমার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য দেখেন 0 কোন টেম্পারেচার কারেকশন করা লাগবে না। কিন্তু আমার যদি 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসে, সে ফর সাপোজ শীতকালে তখন আমাদের টেম্পারেচার কারেকশন করে কত করতে হবে? 1.10 ঠিক আছে? সেটা কি করব আমরা? প্লাস করব। আর আমাদের যদি এই টেস্টটাই দেখা যাচ্ছে যে একটা গ্রুপ গরমকালে কনভার্ট করলো সে ফর সাপোজ 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন কি আমার এই টেম্পারেচারটা কি করতে হবে? প্লাস করতে হবে। ঠিক আছে? একইভাবে 17 ডিগ্রির জন্য দেখা যাচ্ছে এই মাইনাস দেওয়া আছে। দ্যাট মিনস আমরা ওই মানটার সাথে মাইনাস করব। বুঝা গেছে? টেম্পারেচারটা আমরা কিভাবে কত ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা কত টেম্পারেচার কারেকশন ফ্যাক্টরটা ইউস করব সেটা কিভাবে বের করব বুঝতে পারতেছি? জি স্যার। স্যার আচ্ছা। টেম্পারেচার ভ্যালুটা যদি স্যার মানে দশমিকে আসে তখন স্যার কি করব? আচ্ছা, এটাকে আপনি হচ্ছে মানে হচ্ছে আ ডেসিমাল প্লেসে না রেখে মেইন মানে হচ্ছে ডেসিমাল প্লেসে রাখবেন না। এটাকে যেমন সে ফর সাপোজ আপনার আসতেছে হচ্ছে 20.1 বা 20.2 তাহলে সেটাকে আমি কত রাখতে পারি? নিয়ারেস্ট ভ্যালু কত? এখানকার টেবিল 20 থেকে 20 সে ফর সাপোজ আপনার ভ্যালু আসছে 20.8 আপনি সেটাকে নিয়ারেস্ট কততে নিতে পারেন? 21 ডেসিমালটা 21 সো সেরকম। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে আমার যেটা বিষয় আপনাদেরকে আরেকটা কি জানি বলতে নিলাম ভুলে গেলাম। আচ্ছা এখানে আরেকটা জিনিস হচ্ছে আমাদেরকে আ খেয়াল রাখতে হবে যে এই যে টেস্টটা কন্ডাক্ট করতেছি তাহলে হচ্ছে আমার আরসি কি জিনিস সেটা বুঝতে পারলাম আমরা। বুঝা গেছে?
আরসি হচ্ছে আমাদের মেইনলি হাইড্রোমিটার রিডিং, বাট এই আরসিটা আর এর মতো না। আরসিটা এখানে একটা ডিফারেন্ট ইকুয়েশন দিয়ে আমাদের সলভ করতে হচ্ছে। দ্যাট মিনস আপনাদের এর মানে ল্যাবে ডাটা শিটে যখন আরসি ক্যালকুলেশন করবেন তখন কিন্তু এই ইকুয়েশনটা দিয়ে সলভ করবেন। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে আমাদের এই ডাব্লিউটা কি? ডাব্লিউটা হচ্ছে ওয়েট অফ দ্য সয়েল ইউজড টু প্রিপেয়ার দ্য সাসপেনশন। আচ্ছা, আমরা যে ওয়েটটা নিচ্ছি সয়েল স্যাম্পলের, আমরা এই টেস্টের জন্য মেইনলি 50 গ্রাম সয়েল নিয়ে করব, সেটাই হচ্ছে আমাদের হচ্ছে ডাব্লিউ এর ভ্যালু। আচ্ছা, এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে আমরা যে এই ইকুয়েশনটা ইউজ করতেছি কত পার্সেন্ট ফাইনারের জন্য, n ইকুয়াল টু আরসি বাই ডাব্লিউ টাইমস 100। এই ইকুয়েশনটার একটা তাৎপর্য আছে। এই ইকুয়েশনটার একটা তাৎপর্য হচ্ছে এসটিএম 152H হাইড্রোমিটারের এখানে যেটা ক্যালিব্রেশন করা হয়েছে সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি 2.65 এর জন্য এই ইকুয়েশনটা আমরা ইউজ করতেছি। ঠিক আছে? এখন আমার যদি স্পেসিফিক গ্র্যাভিটি 2.65 না হয়ে যদি অন্য কোনো স্পেসিফিক গ্র্যাভিটি হয়, সে ফর সাপোজ 2.68, 2.70, তখন আমাদের হচ্ছে আমাদের কিছু ক্যালিব্রেশন করে নিতে হবে। ঠিক আছে? সো এই জন্য ক্যালিব্রেটেড করার জন্য এখানে আরেকটা ইকুয়েশন ইউজ করা হয়েছে। এই যে যদি আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি ভ্যারিয়েশন হয় তাহলে আমরা এই ইকুয়েশন থেকে এই 4 নাম্বার যে ইকুয়েশন আছে সেটাকে আমরা ক্যালিব্রেশন করব। এখানে দেখেন পুরো 4 নাম্বার ইকুয়েশনটাই খালি মাঝখানে একটা এ ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা আমাদের গুণ করা হয়েছে। এখন কথা হচ্ছে আমরা এই ফ্যাক্টর অফ এ যেটা দিয়ে ক্যালিব্রেশন করব, সেই ক্যালিব্রেশনের জন্য এই কারেকশন ফ্যাক্টরটা আমরা কিভাবে পেতে পারি? এই কারেকশন ফ্যাক্টরটা পাওয়ার জন্য এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে। দেখেন, আমাদের সে ফর সাপোজ এখানে স্পেসিফিক গ্র্যাভিটির মান 2.70, 2.65 এর জন্য আমাদের এই ফর্মুলা, কিন্তু আমাদের এখন 2.65 নাই, আমাদের আসছে 2.70। তার মানে হচ্ছে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তো এখন এ এর ভ্যালুটা কিভাবে পেতে পারি? এই যে জিএস এ আমরা স্পেসিফিক গ্র্যাভিটির মানগুলো জাস্ট বসিয়ে দিব, বসিয়ে দিলে আমরা এই যে কারেকশন ফ্যাক্টর এ, সেই এ এর মানটা পেয়ে যাব। সেই এ এর মানটা আমরা যদি এখানে বসিয়ে দিই এর জায়গায়, তাহলে কিন্তু আমরা কত পার্সেন্ট ফাইনাল সেটা পেয়ে যাচ্ছি। এতটুকু বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে আরেকটা বিষয় একটু বলে রাখা ভালো, যে এখানে এর ভ্যালুটা কিন্তু আমরা এই ইকুয়েশন দিয়েও বের করতে পারি, আবার এর ভ্যালুটা কিন্তু আমাদের একটা টেবিল আছে, সেই টেবিল দেখে দেখে আমরা কত স্পেসিফিক গ্র্যাভিটির জন্য কত এই কারেকশন ফ্যাক্টর সেটাও আমরা বের করতে পারি। টেবিলটা একটু দেখি আমরা। আচ্ছা, এই যে এখানে যে টেবিলটা, সেই টেবিলে যে কারেকশন ফ্যাক্টর এ, সেই কারেকশন ফ্যাক্টর এ দেখেন আমাদের 2.65 এর জন্য কারেকশন ফ্যাক্টর এখানে শুধুমাত্র 1 দিয়ে গুণ করা হচ্ছে, দ্যাট মিনস সেটা আনচেঞ্জড। আর এরপর যদি 2.70 আসে তাহলে কারেকশন ফ্যাক্টর এটা 0.99 আসবে। ঠিক আছে? সো আমাদের বিভিন্ন স্পেসিফিক গ্র্যাভিটির জন্য আমাদের যে কারেকশন ফ্যাক্টর কত আসবে সেটা আমরা টেবিল 4.4 দেখে বুঝতে পারবো। ঠিক আছে? আর একইভাবে হচ্ছে টেম্পারেচারের সাথে সাথে আমাদের যে স্পেসিফিক গ্র্যাভিটি, ফর সাপোজ আমাদের 2.65 স্পেসিফিক গ্র্যাভিটি আছে, সেটার জন্য আমাদের টেম্পারেচার ভ্যারিয়েশনের জন্য আমাদের কত মান আসবে সেটাও আমরা এখান থেকে বের করতে পারবো। ঠিক আছে? সো আমাদের হচ্ছে কিভাবে আমরা এই মানে হচ্ছে এটা বের করতে পারবো সেই জিনিসটা আমরা বুঝতে পারছি। পার্সেন্টেজ অফ ফাইনার এন বুঝা গেছে? এই টেস্টের পার্সেন্টেজ অফ ফাইনার কিভাবে পাচ্ছি বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন চলে আসবো আমাদের হচ্ছে, দেখেন আমাদেরকে যে হচ্ছে প্রথমে আমরা যে আগের টেস্টটা করেছি ওখানে কতটুকু সয়েল স্যাম্পল ছিল সিভ অ্যানালাইসিসে? স্যার 500 গ্রাম। আচ্ছা, সিভ অ্যানালাইসিসে আমাদের সয়েল স্যাম্পল ছিল 500 গ্রাম। আর এখানে হচ্ছে আমরা শুধুমাত্র যেই 50 গ্রামটা যে আমাদের ফাইনার ছিল, সেই 50 গ্রাম ফাইনার পার্টিকেল গুলো নিয়ে আমরা এখানে কাজ করছি। এখন আমাদের যে ভ্যালু গুলা পাচ্ছি এনটা হচ্ছে কি কত পার্সেন্ট ফাইনার সেটা কত পার্সপেক্টিভে, সেই 500 গ্রামের পার্সপেক্টিভে না। এখন আমরা সেটাকে কনভার্ট করব, এই যে আমরা টোটাল সয়েল স্যাম্পল ছিল যে 500 গ্রাম, সেই 500 গ্রামের মধ্যে আমাদের কত পার্সেন্ট ফাইনার গুলো আছে। ঠিক আছে? ফাইনার গুলোর জন্য সেখানে আমরা হচ্ছে n প্রাইম ইকুয়াল টু n টাইমস p বাই 100। ঠিক আছে? এখন এই p এর ভ্যালু বলতে কি বুঝবো? এই p এর ভ্যালু বলতে
আমরা চলে যাব হচ্ছে আগের টেস্টে। ঠিক আছে, আগের টেস্টে এই যে প্যানের জন্য যে কত পার্সেন্ট ফাইনার সেটাই হচ্ছে আমাদের পিএর ভ্যালু। বুঝা গেছে? সো আমরা আমাদের একটু ল্যাবের প্রসিডিউর গুলো দেখে আসি, তাহলে আমরা মনে হয় আরো ভালো ডিটেলস বুঝতে পারবো। ঠিক আছে, এরপর আমি আপনাদের ডাটা শিটটা ধরে ধরে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা কি কথা শুনতে পান? জি স্যার। ভিডিওর কথাগুলো কি শুনতে পাচ্ছেন? না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, এখানে দেখেন, এইখানে হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের এই যে হাইড্রোমিটার স্কেলের রিডিং এ দেখেন প্রথমে কত থেকে শুরু হয়েছে, 0 থেকে। এটা নিচের দিকে, যতই নিচের দিকে যেতে থাকবে ততই কি আমাদের ভ্যালুর মানটা বাড়তে থাকতেছে। ফাইনালি কত আসছে? 60। দ্যাট মিনস এই হাইড্রোমিটার দিয়ে আমরা হচ্ছে 60 গ্রাম সয়েলের টেস্ট করতে পারবো, 60 গ্রাম পর্যন্ত। আচ্ছা, এখন দেখেন এই যে হাইড্রোমিটারের যে ইয়াটা, আমি আপনাদের একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে এই যে হাইড্রোমিটারের যে স্কেলের রিডিংটা, সে ফর সাপোজ আমার হাইড্রোমিটার স্কেলের রিডিং দেখাচ্ছে 20, তার মানে কি বোঝায় বলেন তো? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। হাইড্রোমিটার স্কেলে আমার রিডিং দেখাচ্ছে 20 মানে হচ্ছে আমরা যেই এখানে আমরা কত পর্যন্ত নিতে পারবো, আমরা হচ্ছে 60 গ্রাম পর্যন্ত স্যাম্পল টেস্ট করতে পারবো। দ্যাট মিনস আমাদের এই 60 গ্রামের মধ্যে আমাদের 20 গ্রাম হচ্ছে সাসপেনশনে আছে, বাকি যে 40 গ্রাম সেটা কি হয়ে গিয়েছে? সেটেল ডাউন হয়ে গিয়েছে। বুঝা গেছে? বুঝা যাচ্ছে বিষয়গুলো? এই হাইড্রোমিটারের রিডিং যদি আমরা 20 পাই, তার মানে বুঝতে পারবো কি আমাদের সাসপেনশনে কতটুকু আছে? সাসপেনশনে আছে 20 গ্রাম। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের হাইড্রোমিটার। এখান থেকে আমরা মেনলি রিডিং নিব। এই জায়গাগুলো খুব একটা গোচর করাতে পারি, কারণ আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিব। উনি আমার সেম কথাগুলো উনি আবার ডেসক্রাইব করেছে। আমরা ডিরেক্ট টেস্ট প্রসিডিউরে চলে যাই। আচ্ছা, আমরা এই টেস্টে কিভাবে কনভার্ট করব? আমরা হচ্ছে এখানে যে ফাইন পার্টিকেল গুলো আছে, ফাইন পার্টিকেল গুলো এখানে সাসপেনশন রাখবো। এই যে এখানে যে জারটা দেখতে পাচ্ছেন, এই জারের মধ্যে হচ্ছে আমরা ফাইন পার্টিকেল গুলো সাসপেনশনে রাখবো। ঠিক আছে, সাসপেনশনে কিভাবে রাখবো? আমরা হচ্ছে ফাইন পার্টিকেল গুলো নিয়ে এখানে ডিস্টিল ওয়াটার দিয়ে আমরা ঝাঁকাবো, অনেকক্ষণ ঝাঁকিয়ে তারপরে রেখে দেন আমরা এই হাইড্রোমিটারটা এটার ভিতরে রেখে দিব। রেখে আমরা হাইড্রোমিটারে রিডিং পাবো। প্রত্যেক প্রথমে আমরা রিডিং নিব, প্রথম রিডিংটা নিব 15 সেকেন্ড পরে, তারপরে হচ্ছে 30 সেকেন্ড, তারপরে 60 সেকেন্ড, তারপরে 120 সেকেন্ড, তারপরে 240 সেকেন্ড, এভাবে আমরা রিডিং নিতে থাকবো। ঠিক আছে, আমরা এই রিডিংটা এখন কতক্ষণ নিব? আমরা এই রিডিংটা ততক্ষণ পর্যন্ত নিব যতক্ষণ না পর্যন্ত আমাদের এই সয়েল গুলো সাসপেনশনে থাকবে। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে যে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে মানে এটা সে ফর সাপোজ এটা আপনার 2 ঘন্টার মধ্যেই দেখা যাচ্ছে যে হয়ে যাচ্ছে টেস্টটা কন্ডাক্ট, 2 ঘন্টার মধ্যেই পুরো সয়েল সেটেল ডাউন হয়ে যাচ্ছে, সাসপেনশন আর থাকতেছে না। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা কয়েকদিন পর্যন্ত লেগে যেতে পারে সয়েল মানে হচ্ছে পুরোপুরি সেটেল ডাউন হতে। বুঝা যাচ্ছে বিষয়গুলো?
কারো কোনো রেসপন্স নাই। বুঝা যাচ্ছে বিষয়গুলো যা, যা বলতেছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে কি হচ্ছে? এখানে কি দেখতেছি আমরা বলতে পারবেন? এখানে কিন্তু আমরা কোন রকমের সয়েল স্যাম্পল দেই নাই। আমরা ফার্স্ট এ হাইড্রোমিটার এই যে ওয়াটার এর মধ্যে আমরা হাইড্রোমিটারটা দিয়ে দিলাম। এরপরে দেখলাম কি? এরপরে হচ্ছে আমরা হাইড্রোমিটারটা দিয়ে দিলাম। দিয়ে দেখতেছি হচ্ছে আমাদের জিরো কারেকশনটা চেক করতেছি। ঠিক আছে? যে আমাদের কোন জিরো কারেকশন করা লাগবে কিনা। দেখতেছি যে আমাদের এই যে রিডিংটা যেটা পাচ্ছি সেটা একদম পুরোপুরি জিরোর সাথে এই যে ওয়াটার লেভেলটা সেটা পুরোপুরি জিরোর সাথে আছে। দ্যাট মিনস হচ্ছে আমাদের এখানে কোন জিরো কারেকশন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোন জিরো কারেকশন আমরা পাচ্ছি না। ঠিক আছে? সো জিরো কারেকশন আমরা কি জন্য পেতে পারি? জিরো কারেকশন ওই যে ডিফ্লোকুলেশন এজেন্ট ইউস করার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় জিরো কারেকশন পাওয়া যায়। বাট এই ক্ষেত্রে দেখা যাচ্ছে জিরো কারেকশন পাওয়া যাচ্ছে না। আচ্ছা এখন সে ফর সাপোজ এই জিরোর থেকে আমার হচ্ছে দেখা যাচ্ছে যে এই লেভেলটা এখানে যদি আমার মানে জিনিসটা হচ্ছে কিছুটা জিরোর উপরে থাকতো দেখেন কতগুলা হচ্ছে আপনার এখানে ছবিতে কতগুলা দাগ কাটা ছিল। সো ওই রিডিং গুলা যদি পাই তাহলে কি আমার জিরো কারেকশন একটা ফ্যাক্টর পেতাম। সেই জিরো কারেকশন যেই ফ্যাক্টরটা পেতাম সেটাকে আমরা বিয়োগ করে নিতাম। আমাদের ওই যে আমরা আর সি মনে হয় ক্যালকুলেশন করতেছিলাম সেই জায়গায় আমাদের বিয়োগ করা লাগতো। বুঝা যাচ্ছে বিষয়গুলা? জি স্যার। এই যে তখন ১ ঘর অথবা ২ ঘর আরেকটু নিচে ডুবে যেত জিনিসটা এই হাইড্রোমিটারটা। তাই না? ১ ঘর অথবা ২ ঘর তখন এই যে উপরের রিডিংটা পেতাম আমরা। সো এখানে আর কিছু ডেসক্রাইব করার দরকার নেই। এখানে ম্যাডাম আপনাদের সেম জিনিসগুলো একটু ডেসক্রাইব করছে। আপনাদের টেস্টটাতে আমি মেইনলি চলে যাচ্ছি। মিনিসকাসটা কেন হচ্ছে? মিনিসকাস কারেকশনটা আমরা কেন করতেছি বলেন তো? পানির যে পৃষ্ঠটানটা আছে সেটার জন্য কিন্তু আমরা মিনিসকাস কারেকশনটা করতেছি। মনে পড়ে? জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে যে ডিফ্লকুলেটিং এজেন্টটা ইউজ করতেছি সেটার মোলারিটি হচ্ছে 40 গ্রাম পার লিটার। সো সেটাকে হচ্ছে আমরা মেইনলি এখানে কনভার্ট করতেছি স সয়েলের জন্য আমরা যেই এখন আমরা যেই সয়েলটা ইউজ করব এই টেস্টে আমরা সয়েলে হচ্ছে ১২৫ গ্রাম ইউজ করব। সেই ১২৫ গ্রাম ১২৫ এমএল ইউজ করব। এই ১২৫ এমএল এর জন্য আমার কত গ্রাম হচ্ছে এই আছে সেটা হচ্ছে আমরা বের করব এখন। তাহলে কি আমরা এখানে যে মোলারিটি যে ভ্যালু সেটা থেকে আমরা কি পাচ্ছি না যে কত গ্রাম আমরা আমাদের এই সয়েল স্যাম্পল এর জন্য ইউজ করব? কত গ্রাম? বুঝতে পারতেছি? আমাদের মোলারিটি হচ্ছে এই যে আমরা ডিফ্লোকুলেটিং এজেন্ট যেটা ইউজ করতেছি যে সোডিয়াম মেটাফসফেট কি ইউজ করতেছি ডিফ্লোকুলেটিং এজেন্ট হিসেবে? সোডিয়াম মেটাফসফেট। সোডিয়াম মেটাফসফেটের মোলারিটি হচ্ছে ৪০ গ্রাম পার লিটার। তার মানে বলা যায় কি ১ লিটারে কত গ্রাম আছে? ৪০ গ্রাম স্যার। ৪০ গ্রাম। এখন আমরা ইউজ করতেছি হচ্ছে ২২৫ এমএল। সরি ১২৫ এমএল। ১২৫ এমএল এর জন্য কত গ্রাম ইউজ করা হচ্ছে সেই জিনিসটা আমরা বের করেছি। পাচ্ছি আমরা ফাইনালি ৫ গ্রাম। সো এই যে দেখেন আমাদের এই যে এটা হচ্ছে ওয়াটার স্যাম্পল নেওয়া হয়েছে। সো ওয়াটার স্যাম্পল এর মধ্যে আমরা এখন ডিফ্লোকুলেটিং এজেন্ট ফার্স্ট এ দিয়ে দিচ্ছি।
দেখা যাচ্ছে বিষয়গুলা? জি স্যার। আমরা এখানে কি মিক্স করেছি সয়েল স্যাম্পলের সাথে? স্যার ডিফ্লোকুলেটিং এজেন্ট স্যার। হ্যাঁ, ডিফ্লোকুলেটিং এজেন্ট হিসেবে আমরা হচ্ছে সোডিয়াম মেটাফসফেট ইউজ করতেছি। এখন আমরা যেই স্যাম্পলটা নিচ্ছি এই স্যাম্পলটাকে আমরা হচ্ছে আমাদের এই যেই জারটা আছে সেই জারের মধ্যে আমরা ঢেলে দিব। ঠিক আছে? দেখেন এখানে আরো স্যাম্পল রয়ে গেছে, সেগুলোকে পরিষ্কার করে পুরাটা ঢেলে দিব। কোনো স্যাম্পল যাতে আমাদের এখানে না থাকে। এরপরে হচ্ছে আমরা পানি অ্যাড করতেছি, ডিস্টিল ওয়াটার। আচ্ছা, সো এতটুকু চলে আসার পরে আমরা কি স্টপ করে আমরা হচ্ছে খুব ফোটায় ফোটায় এরপরে পানি দেবো। দেখেন এই যে অল্প একটু বাকি আছে না 1000 রিচ করার জন্য, এই জন্য আমরা হচ্ছে এই জিনিসটা দিয়ে দিলাম যাতে বেশি হয়ে না যায়। বেশি হলে আবার পরে কিন্তু আবার পুরো জিনিসটাই আমাদের নষ্ট হয়ে যাবে। সো এখন আমরা কি করব, এখন কাজ কি আমাদের মেইনলি এটাকে ভালোভাবে শেক করব যাতে কি পুরো সয়েল স্যাম্পলটা যেটা নিয়েছি সেটা যাতে আমার কোনো যাতে সেটেল ডাউন না থাকে, সবগুলো যাতে আমার পার্টিকেল গুলো যাতে সাসপেনশনে থাকে। কারণ কি সাসপেনশনে যে থাকবে সেটাই কিন্তু আমরা মেজার করবো এই হাইড্রোমিটার দিয়ে যে কতটুকু সাসপেনশন আছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। হুম। আচ্ছা, এখন এই যে আমরা যে মানে শেক করলাম, শেক করার সাথে সাথেই কিন্তু আমরা হাইড্রোমিটারটাকে ভিতরে সেট করে দিব। ঠিক আছে? আমরা কিন্তু এখানে দেরি করা যাবে না। দেরি করলে দেখা যাবে কি কিছু কিছু পার্টিকেল কিন্তু অলরেডি সেটেল ডাউন হয়ে যাবে নিচে। বুঝা যাচ্ছে? সো আমরা এখন হাইড্রোমিটার ইনসার্ট করে দিচ্ছি। হাইড্রোমিটার ইনসার্ট করে দিয়ে এখন আমরা হচ্ছে রিডিং নিব। আমরা প্রথম রিডিংটা নিব হচ্ছে 15 সেকেন্ড, তারপরে 30 সেকেন্ড, তারপরে 1 মিনিট, তারপরে 2 মিনিট, তারপরে 4 মিনিট। এভাবে আমরা এই যে এখানে ফার্স্ট রিডিংটা কত দেখাচ্ছে? এইখানে রিডিংটা দেখাচ্ছে মেবি 45 এর মতো। তার মানে হচ্ছে আমার হচ্ছে 45 গ্রাম হচ্ছে কিসে আছে? সাসপেনশনে আছে। তাই না? এখানে কত রিডিং দেখাচ্ছে? 45 না? 45 যদি রিডিং দেখায় তাহলে কি বোঝা যায়? 45 রিডিং দেখে আমরা কি বলতে পারছি এখানে? স্যার 45 গ্রাম সাসপেনশনে আছে। 45 গ্রাম সাসপেনশনে আছে। আর আমরা সয়েল স্যাম্পল নিয়েছিলাম কি 5 মানে 50 গ্রাম না? তার মানে কি 50 গ্রাম কি অলরেডি সেটেল হয়ে গিয়েছে। তাই তো? জি স্যার। আচ্ছা। আচ্ছা, এখন দেখেন এই যে পানি সময়ের সাথে সাথে কি পার্টিকেল গুলো সেটেল হতে থাকবে। সেটেল যখন হতে থাকবে তখন হাইড্রোমিটারটা কি আস্তে আস্তে নিচে নামবে না উপরে উঠবে বলেন তো? নিচে নামবে নাকি উপরে উঠবে? আচ্ছা, আমরা এর আগে টেস্ট শুরু করার আগে মনে পড়ে যে আমরা নিচে একটা নামবে স্যার।
অবশ্যই নিচে নামবে, কারণ হচ্ছে এটা ভ্যালুটা আমার আস্তে আস্তে জিরোর কাছাকাছি চলে যাবে, ঠিক আছে? কারণ কি আমরা এর আগে দেখেছি না যে শুধুমাত্র যদি খালি পানিতে দেই কোনো রকমের সয়েল স্যাম্পল যদি সাসপেনশন না থাকে তাহলে কি হচ্ছে, হাইড্রোমিটারটা কি জিরোতে রিডিং দেখাচ্ছে না। সো এটা হাইড্রোমিটারটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে যত সময়ের সাথে সাথে আমরা যখন রিডিং নিব তখনই আমরা পাবো। আচ্ছা, সো আমাদের এখানে স্পেসিফিক গ্র্যাভিটির জন্য এই যে আমরা যে কে, আপনারা কি মনে পড়ে কে এটা কি জিনিস ছিল? কে হচ্ছে, একটা কনস্ট্যান্ট স্যার। হ্যাঁ কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এখন দেখেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তারপরও, কারণ এখানে এই জায়গাগুলো পুরোপুরি ভালোভাবে ডেসক্রাইব করা হয়নি। আচ্ছা, এই কে যে কনস্ট্যান্টটা, এই কে কনস্ট্যান্টটা কিসের কিসের উপর ডিপেন্ডেন্ট ছিল? টেম্পারেচার, স্পেসিফিক গ্র্যাভিটি আর হচ্ছে এই ইটার উপর ডিপেন্ডেন্ট ছিল, ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা এই কে এর ভ্যালুটাও কিন্তু আমরা হচ্ছে টেবিল থেকে পেতে পারি। আমরা চলে যাচ্ছি টেবিলে, এই যে বিভিন্ন টেম্পারেচারের জন্য আর বিভিন্ন স্পেসিফিক গ্র্যাভিটির জন্য এই যে কে এর ভ্যালুটা আমাদের ইউজ করে দেওয়া, মানে এখানে দেওয়া আছে, ঠিক আছে? সে ফর সাপোজ আমার হচ্ছে 22 এর জন্য, 22 এর জন্য যদি আমার স্পেসিফিক গ্র্যাভিটি যদি 2.55 হয় তাহলে আমাদের কে এর ভ্যালুটা আসবে ল্যাব হচ্ছে, নাহলে ক্লাস মেলা করতাম না। হ্যাঁ, আমি ওই দিনই চলে আসি, কিছু কাইন্ডলি কেউ একটু প্লিজ মিউট করেন। ক্লাস করবো, বুঝলাম আমি কইছিলাম ব্যাট আপনার আইডি 140 আপনার মাইক্রোফোন অফ করেন। আচ্ছা ঠিক আছে, সো তার মানে হচ্ছে কি আমরা হচ্ছে ডিফারেন্ট টেম্পারেচার আর ডিফারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটির জন্য আমরা এই টেবিলটা ফলো করে আমরা কি কিসের ভ্যালু পাচ্ছি, কে এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি না? আমরা কে এর ভ্যালু পাচ্ছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সো এই জিনিসটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন স্পেসিফিক গ্র্যাভিটির জন্য আমরা কি কারেকশন ফ্যাক্টরটা ইউজ করেছিলাম এ এর ভ্যালু। সো আচ্ছা, এটা হচ্ছে কি ওয়াটারের ভিসকসিটি বিভিন্ন টেম্পারেচারের জন্য আমার ইউনিট ওয়েট, তারপর হচ্ছে ওয়াটারের ভিসকসিটি ভ্যালুগুলো দেওয়া আছে। আচ্ছা, এখন হচ্ছে ফাইনালি হচ্ছে আমরা সরাসরি আমাদের ডাটা শিটে চলে আসবো, ঠিক আছে? ডাটা শিটে ফার্স্টে হচ্ছে ক্লক ছিল, টাইম। এই টাইমের ভ্যালুগুলা কি? এই টাইমের ভ্যালুগুলা হচ্ছে প্রথমে আমরা কত সেকেন্ড পরে ভ্যালু নিয়েছিলাম? 50 সেকেন্ড পরে না? 50 সেকেন্ড, তারপরে কত ছিল? 30 সেকেন্ড, তারপরে কত ছিল? 60 সেকেন্ড। এখানে প্রত্যেকটা যে ভ্যালু বসাবো সেটা হচ্ছে আমরা সেকেন্ডে বসাবো। এরপরে হচ্ছে এই ইল্যাপস টাইম, এই টিটা আমরা যে ইকুয়েশনে যে টিটা ইউজ করেছিলাম সেই টিটা হচ্ছে আমাদের মিনিটে ছিল, এই জন্য এখানে আমরা মিনিটে কনভার্ট করে এখানে যে টাইমের যে সেকেন্ডে পেয়েছি সেগুলোকে আমরা মিনিটে কনভার্ট করে এখানে বসাবো। বুঝা যাচ্ছে বিষয়গুলো? জি স্যার। আচ্ছা, এরপরে বলেন। আচ্ছা, এখানে হচ্ছে টাইম, এখানে টাইম হচ্ছে আমরা প্রথমে কত সেকেন্ড পরে আমরা রিডিং নিয়েছিলাম, এখানে টাইমের প্রত্যেকটা ভ্যালু হচ্ছে আপনার সেকেন্ডে। প্রথমে আমরা রিডিং নিয়েছিলাম 15 সেকেন্ড পরে, 15 সেকেন্ড পরে, এরপরে 30 সেকেন্ড, এরপরে হচ্ছে 60 সেকেন্ড, এরপরে 120 সেকেন্ড, এইভাবে আমরা রিডিং গুলো নিয়েছিলাম। তাহলে এখন এখানে যে ভ্যালুগুলো পেয়েছি টাইমের সেকেন্ডে সেইগুলোকে আমরা হচ্ছে মিনিটে কনভার্ট করব। কেন আমাদের ইলাস্ট টাইম কেন মিনিটে কনভার্ট করতে হচ্ছে? কারণ আমাদের যে সূত্র ছিল, এই যে সূত্রের যে টিটা ছিল হচ্ছে আমাদের মিনিটে। বুঝা যাচ্ছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে টেম্পারেচারের ভ্যালু কি? টেম্পারেচারের ভ্যালু আমাদের দেওয়াই আছে। টেম্পারেচারের ভ্যালুটা কি আমাদের দেওয়া আছে না? আমাদের এটা ল্যাবে যখন আমরা টেস্ট কন্ডাক্ট করব সেই ল্যাবের জন্য আমাদের টেম্পারেচার কত ছিল সেটা আমরা পেয়ে যাচ্ছি। টেম্পারেচার যদি আমাদের 28 ডিগ্রি থাকে তাহলে সেটা 28 ডিগ্রি, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের অবজার্ভড হাইড্রোমিটার রিডিং। অবজার্ভড হাইড্রোমিটার রিডিং এটা কিভাবে পেতে পারি? এটা আমরা অবশ্যই হচ্ছে যখন আমরা হাইড্রোমিটার ল্যাবে কন্ডাক্ট করব তখন যে টেস্ট মানে হাইড্রোমিটার দেখে যে রিডিংটা নিব সেটাই হচ্ছে আমাদের এই ঘরে বসবে, 5 নাম্বার ঘরে। বুঝা যাচ্ছে? দ্যাট মিন্স আমরা যখন ল্যাব কন্ডাক্ট করব তখন আমরা আসলে কি ভ্যালু খেয়াল রাখবো?
আমরা হচ্ছে এই টাইমের ভ্যালুগুলো আমরা তো জানি, এরপরে হচ্ছে সেটাকে কনভার্ট করব টেম্পারেচার, আমাদের ল্যাবে যেই টেম্পারেচার সেই দিনের জন্য সেই টেম্পারেচারটা এখান থেকে জানবো, আর হচ্ছে অবজার্ভ রিডিং এর ভ্যালুগুলো আমরা আমাদের যে অ্যাপারেটাস আছে সেই অ্যাপারেটাস দেখে দেখে হাইড্রোমিটার দেখে দেখে আমরা রিডিং গুলো এখানে লিখে ফেলবো। বোঝা গেছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখন আসতেছে হচ্ছে আমাদের আরএল। আরএল এর যে বিষয়টা, আরএল হচ্ছে হাইড্রোমিটার কারেকশন অনলি। আচ্ছা, এখানে হচ্ছে শুধুমাত্র আমাদের অনলি যেটা সেটা হচ্ছে আরএল এর ভ্যালু আমরা পেয়েছিলাম কোন ইকুয়েশন দেখে মনে পড়ে? আরএল এর ভ্যালুটা এখানে পাবো হচ্ছে আমাদের হচ্ছে সেই যে মিনিসকাস ফ্যাক্টর ছিল, সেই মিনিসকাস ফ্যাক্টরের সেই ইকুয়েশনটা ইউজ করে কিন্তু আমরা আরএল টা পেয়ে যাব। চলে যাচ্ছি আমরা, আমাদের কোথায় ছিল ইকুয়েশনটা আরএল এর? এই যে আরএল যে ইকুয়েশন সেটার সাথে আমরা মিনিসকাস ফ্যাক্টরটা যোগ করতেছি সিএম। ঠিক আছে, আপনাদের এখানে মিনিসকাস ফ্যাক্টর দিয়ে দেওয়া থাকবে, সেই মিনিসকাস ফ্যাক্টরটা আমরা যোগ করে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে আরএল এর ভ্যালু। তার মানে কি আমার অবজার্ভড যে রিডিংটা পেয়েছি সেটার সাথে আমরা মিনিসকাস ফ্যাক্টরটা যোগ করতেছি, যোগ করে কি পাচ্ছি আরএল। আরএলটা পেয়ে আমরা কোথায় লিখবো? প্রত্যেকটা ভ্যালুর জন্য, প্রত্যেকটা ডাটা টেবিলের জন্য এখানে দেখেন আর ওর যে ভ্যালুটা পাচ্ছি সেই আরোর সাথে আমরা মিনিসকাস ফ্যাক্টর যদি আমাদের এই যে যদি +1 হয় সেই +1টাকে প্রত্যেকটার সাথে যোগ করে করে এখানে আর এল এ লিখে দিব। বুঝা আছে? জি স্যার। আচ্ছা, তার মানে আমাদের 6 নাম্বার কলাম পর্যন্ত আমরা সবাই বুঝছি। কারো কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা। আচ্ছা, ঠিক আছে। এরপরে যেটা আসবে, এরপরে হচ্ছে আমাদের ইফেক্টিভ ডেপথ, যেটা হচ্ছে আমাদের এল ক্যালকুলেশন করতে হবে। এখন হচ্ছে আমার কথা হচ্ছে যে এই এলটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? মনে পড়ে? এলটা কিন্তু আমরা হচ্ছে 2টা জিনিস দেখিয়েছিলাম। আচ্ছা, এটা বারবার নাড়াচাড়া করা ঝামেলা আর। এলটা আমরা হচ্ছে 2টা জিনিস দেখিয়েছিলাম। একটা হচ্ছে কি এই টেবিলটা ইউজ করে হাইড্রোমিটারে যে আরএল এর ভ্যালু পেয়েছি সেটার সাথে এই এল এর যেই সম্পর্ক সেটা দিয়ে একটা টেবিল দেওয়া আছে, সেই টেবিল থেকে আমরা আরএল এর পার্সপেক্টিভে কত এল পাচ্ছি সেটা বের করতে পারি। অথবা এই টেবিল ছাড়া আমরা এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা দিয়েও কিন্তু আমরা এল এর ভ্যালুটা বের করতে পারি। সো এল কিভাবে পাবো বুঝছি। এল পাওয়া, এলটা কিভাবে পাবো? সবাই পারবো এল পাওয়াটা? জি স্যার। আচ্ছা, স্যার ঠিক আছে। আরেকবার বললে ভালো হইতো স্যার, আচ্ছা, এলটা বুঝি। আচ্ছা, আমাদের দেখেন আমাদের হচ্ছে এইখানে আমাদের এখানে কি কি জিনিস পেয়ে গেছি? এই হাইড্রোমিটার রিডিং আর এলটা পেয়েছি না? আর এলটা কিভাবে পেয়েছি? এই যে আর ওটা ছিল, আর ওর সাথে আমরা মিনিসকাস ফ্যাক্টর যোগ করে আর এল পেয়েছি। এখন এল পাবো কিভাবে? এই এল পাওয়ার জন্য এই আর এলটা আমার দরকার। আর এল এর যে ভ্যালুটা পেয়েছি সেইটার সাথে আমরা মেইনলি এখানে যেটা করব সেই ভ্যালুটা এখানে বসিয়ে দিব। আর এল এর যে ভ্যালুটা পেয়েছি সেই ভ্যালুটা এখানে এই ইকুয়েশনে যদি বসিয়ে দিই তাহলে আমরা এই এল এর মানটা পেয়ে যাব, ইফেক্টিভ ডেপথ যেটাকে বলতেছি। জি স্যার। বুঝতে পারছি। আর আপনারা যদি চান যে এই ফর্মুলা ইউজ না করে আপনারা টেবিল ইউজ করতে চান তাহলে আপনারা এই টেবিল দেখে দেখেও আপনারা দেখেন এই আরএল এর মান, সে ফর সাপোজ আমি আরএল এর মান পেয়েছি হচ্ছে 6, এই আরএল এর মান যদি 6 হয় তাহলে এল এর মান আমার কত আসবে? 15.3। এখানে মান দিয়ে দেওয়াই আছে। সো আপনারা এইটার ইকুয়েশনও বসাতে পারেন অথবা আপনারা চাইলে এই টেবিলটাও ইউজ করতে পারেন। বুঝা গেছে? কারো কোনো সমস্যা আছে এই ইয়া পর্যন্ত এল এর ভ্যালুগুলা পাওয়া পর্যন্ত? 7 নাম্বার কলাম পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে এল এর ভ্যালু পাওয়া পর্যন্ত? না স্যার, মনে হয় কারো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদেরকে ইউনিট ওয়েট অফ ওয়াটার, ঠিক আছে, ইউনিট ওয়েট অফ ওয়াটার গামা ডাব্লিউটা বের করতে হবে। আচ্ছা, ঠিক আছে। গামা ডাব্লিউ বের করার জন্য আমরা চলে যাই আমাদের এখানে টেবিল। আমাদের টেবিল হচ্ছে আমরা যেটা ইউজ করব টেবিল 4.5। এই যে দেখেন আমাদের যে টেম্পারেচার, আমাদের সে ফর সাপোজ আমাদের টেম্পারেচার সাথে এই যে ইউনিট ওয়েট অফ ওয়াটার কত ভ্যালু সেটাও আমরা পেয়ে যাচ্ছি। সে ফর সাপোজ আমাদের টেম্পারেচার হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াসের জন্য, তখন আমাদের ইউনিট ওয়েট অফ ওয়াটার আসবে এত, গামা ডাব্লিউ। ঠিক আছে? স্যার স্ক্রিনটা মনে হয় ফ্রিজ হয়ে আছে।
এখন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আপনার হচ্ছে এই যে ইউনিট ওয়েট অফ ওয়াটার গামা ডাব্লিউ, এই যে আমাদের যে টেবিলের যে ইউনিট ওয়েট অফ ওয়াটার, এই যে গামা ডাব্লিউ এর মান, এই যে 8 নাম্বার কলামে, এই মানগুলো আমরা পাবো কোথায়? এই মানগুলোর জন্য আমরা চলে যাব টেবিল 4.5 এ। টেবিল 4.5 হচ্ছে এটা। 4.5 এ চলে আসলাম। আপনারা একটু নোট ডাউন করে রাখতে পারেন যে কোনটার জন্য কোন টেবিলে রেফার করব আমরা। ঠিক আছে? এই গামা ডাব্লিউ এর জন্য আমরা টেবিল 4.5 এ চলে আসলাম। এই যে দেখেন আমাদের সে ফর সাপোজ 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আমাদের কত গামা ডাব্লিউ, এই যে ভ্যালুটা দেওয়াই আছে। সো সেটা দেখে আমরা বসিয়ে দিব। বুঝা গেছে? ইউনিট ওয়েট অফ ওয়াটার কিভাবে বের করতে পারবো বুঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা টেবিলে চলে আসি। এরপরে হচ্ছে আমাদের ভিসকোসিটি অফ ওয়াটার। ঠিক আছে? ইটার ভ্যালুটা আমাদের জানতে হবে। একইভাবে আমরা ইটার জন্য চলে যাব ঠিক সেম টেবিল 4.5 এ। টেবিল 4.5 এ চলে যাব আমরা ইটার জন্য। এই যে ভিসকোসিটি অফ ওয়াটারের ভিসকোসিটি ইটার ভ্যালুগুলো দেওয়া আছে। এখানেও সেম প্রসিডিউরে আমরা কত টেম্পারেচারের জন্য কত ইটার ভ্যালু সেটাও আমরা বের করতে পারতেছি। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। যদি সমস্যা না থাকে এতটুকু পর্যন্ত, তারপরে কি বলেছে? তারপরে হচ্ছে আমার ইটার পরে বলেছে হচ্ছে গ্রেইন ডায়ামিটার ডি বের করতে। এখন ডি বের করার জন্য দেখেন নিচে একটা ইকুয়েশন দেওয়া আছে এই স্টোকস ল অনুযায়ী। দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এই ডায়ামিটারে আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। এখানে আমাদের মেইনলি আমরা কি জানি? এল জানি। এই যে এল। আমরা টি জানি। টি কোনটা? ইলাস্টাইন, এটা এই টি। আর আমাদের কোনটা আননোন? কে টা আননোন না? এখন কে টা কিভাবে পেতে পারি? কে কিভাবে পেতে পারি? এখান থেকে কে পাওয়ার জন্য আমরা চলে যাব হচ্ছে টেবিলে। যদি যাই, আমরা টেবিলে কোন টেবিলটা ইউজ করব? এই যে এখানে। আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে সয়েলের জন্য। আর আমরা কত টেম্পারেচার সেটার জন্য আমরা এখানে কে এর ভ্যালুগুলো দেওয়া আছে। পারবো বের করতে কে এর ভ্যালু? সে ফর সাপোজ আমি যে ল্যাবটা কন্ডাক্ট করতেছি সেটা হচ্ছে আমার হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি সয়েলের হচ্ছে 2.75 আর হচ্ছে আমার ল্যাবের টেম্পারেচার হচ্ছে আমরা 28 ডিগ্রি সেলসিয়াস। তখন কে এর ভ্যালু কত আসবে? আমরা 2.75 স্পেসিফিক গ্র্যাভিটি আর টেম্পারেচার হচ্ছে 28 ডিগ্রি। তাহলে আমার স্পেসিফিক গ্র্যাভিটি আসবে এখান থেকে এই মানটা 0.01208। এটা হচ্ছে আমার কে এর ভ্যালু। বুঝা গেছে বিষয়টা? আমরা কে স্যার কিভাবে পেতে পারি? দশমিকের পরে 5 ঘরে কি নিতে হবে স্যার? হ্যাঁ, পুরো ভ্যালুটাই নিবেন। কারণ হচ্ছে আমরা এখান থেকে গ্রেইন ডায়ামিটার ইউজ করব। সো এই কে এর ভ্যালুটা নিয়ে আমরা বসাবো হচ্ছে এই ইকুয়েশনে। এই ইকুয়েশনে বসালে আমরা কি পাচ্ছি? ডায়ামিটার পেয়ে যাচ্ছি না ডিটা। তার মানে হচ্ছে আমাদের হচ্ছে গ্রেইন ডায়ামিটারের প্রত্যেকটার ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। এখানে প্রত্যেকটার জন্য কিন্তু ভ্যালু কিন্তু ডিফারেন্ট আসবে। কারণ কি? কারণ হচ্ছে এল এর ভ্যালুগুলো ডিফারেন্সের জন্য আমার হচ্ছে ডি এর ভ্যালুগুলোও কিন্তু ডিফারেন্স আসবে। বুঝা গেছে বিষয়টা? জি স্যার। আচ্ছা। আর কে এর ভ্যালুটা সবকিছুর জন্যই সেম। কারণ কি? কারণ হচ্ছে যদি আমাদের ল্যাবের যদি টেম্পারেচারটা সে ফর সাপোজ বলে দেওয়া থাকে যে 28 ডিগ্রিতেই পুরো ল্যাবটা হয়েছে, তাহলে সে 28 ডিগ্রি আর আমরা যে সয়েলটা নিছি যদি 2.75 বা 2.65 হয় সেটার জন্য কি কে এর ভ্যালু কি অলওয়েজ পুরোটাই সেম থাকবে। ঠিক আছে? আর যদি টেম্পারেচারে ভেরিয়েশন হয় তখন সেক্ষেত্রে আমাদের কে এর ভ্যালুটা ভ্যারিয়েশন হয়ে যাবে। ঠিক আছে? সো তাহলে আমাদের হচ্ছে এতটুকু পর্যন্ত ক্লিয়ার গ্রেইন ডায়ামিটার। তারপরে হচ্ছে টেম্পারেচার কারেকশন। আচ্ছা, এখন আমরা কিন্তু একটা জিনিস দেখেছিলাম। আমাদের হচ্ছে যখন আমরা হচ্ছে আর এ নিয়েছিলাম, আর এ বের করার জন্য কিন্তু আর সি নিয়েছিলাম। আর সি বের করার জন্য কিন্তু আমাদের হচ্ছে 3টা কারেকশন ছিল। মিনিস্কাস কারেকশন, টেম্পারেচার কারেকশন আর একটা কি ছিল? জিরো কারেকশন, তাই না? এখন আমাদের এই জন্যই মেইনলি হচ্ছে এখানে টেম্পারেচার কারেকশনটা আমাদের বের করতে হবে। টেম্পারেচার কারেকশন যেটাকে আমরা বলতেছি সিটি। টেম্পারেচার কারেকশনটা আমরা কিভাবে পাবো? টেম্পারেচার কারেকশনের ভ্যালুটা এই যে 11 নম্বর কলাম, 11 নম্বর কলামের ভ্যালুগুলো কিভাবে পাবো? 11 নম্বর কলামের জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে টেম্পারেচার কারেকশন ভ্যালু পাওয়ার জন্য
চলে যাচ্ছি টেবিল 4.3। টেবিল 4.3 হচ্ছে এই যে দেওয়া আছে 4.3 হচ্ছে টেম্পারেচার কারেকশন ফ্যাক্টর সিটি। সিটিতে চলে আসলে এই যে দেখেন বিভিন্ন টেম্পারেচারের জন্য আমার ফ্যাক্টরটা কত আসবে সেটা দেওয়া আছে। সো টেম্পারেচার কারেকশনের ভ্যালু কত সেটা আমরা লিখতে পারবো? জি স্যার, পারা যাবে। আমি কিন্তু ডাটা শিট বুঝাচ্ছি। আপনারা কিন্তু একটু ভালো মতো বুঝেন। পরে কিন্তু বারবার বলবেন না যে স্যার এইটা কোনটা। যদি না বুঝে থাকেন এখনই বলেন, আমি আবার দেখাবো, অসুবিধা নেই। টেম্পারেচার কারেকশন কিভাবে করতে হয় সবাই পারবো? স্যার এখানে সিটি এর ভ্যালু যদি মাইনাস আসে তাহলে কি স্যার মাইনাস দিয়ে লিখবো স্যার? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসতেছি হচ্ছে আমাদের আ তাহলে হচ্ছে এই কারেক্টেড হাইড্রোমিটার রিডিং যেটাকে আমরা বলতেছি আরসি। সো আরসি এর ভ্যালুটা কিভাবে পেতে পারি? আরসি এর ভ্যালুটা পাওয়ার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাতে এই যে আরসি। তাহলে কি আমরা টেম্পারেচার কারেকশন জানি আমাদের হচ্ছে সিজেড। সিজেড কি ছিল? সিজেড ছিল হচ্ছে আমাদের জিরো কারেকশন। জিরো কারেকশন ফ্যাক্টরটা আপনাদের দিয়ে দেওয়া হবে। যদি থাকে তাহলে তো দিয়ে দেওয়া হলো। আর যদি না থাকে তাহলে 0। আর সিএম মিনিস্কাস কারেকশন সেটাও আপনাদের বলে দেওয়া হবে। তাহলে কি আরওটা আমরা জানি। ঠিক আছে? আরও হচ্ছে অবজার্ভড রিডিং। তাহলে কি আমরা এই ফর্মুলা থেকে সহজেই আরসি ক্যালকুলেট করতে পারতেছি। পারবো? তাহলে কি আমরা এই কারেক্টেড হাইড্রোমিটার রিডিং আরসি এর ভ্যালু কি পেতে পারবো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো এটা যদি সমস্যা না থাকে এরপরে আমরা চলে আসতেছি যে পার্সেন্টেজ অফ ফাইনার আর হচ্ছে আমাদের হচ্ছে আমরা চলে আসবো এরপরে যেটা সেটা হচ্ছে যে পার্সেন্টেজ অফ ফাইনার এর ভ্যালুতে চলে আসবো যেটা হচ্ছে শুধুমাত্র 200 নাম্বার সিট যেটা শুধুমাত্র 200 সিট পাস করতেছে। দ্যাট মিনস আমাদের এই যে সয়েল স্যাম্পল আমরা যেটা নিলাম এই যে 13 মানে হচ্ছে 13 নাম্বার কলামে যেটা ফিল আপ করবো সেটা হচ্ছে আমরা এখানে মেইনলি 50 গ্রাম সয়েল নিয়ে করেছি। সেই 50 গ্রামের জন্য কত পার্সেন্ট ফাইনার সেই জিনিসটা আমরা বের করবো এখানে। তো এখানের জন্য চলে যাচ্ছি আমরা আমাদের ফিগারে সরি আমাদের যে ম্যানুয়াল দেওয়া আছে ম্যানুয়ালের যে ফর্মুলা সেটাতে চলে যাচ্ছি। আচ্ছা, দেখেন আমরা এই ফর্মুলা থেকে এখান থেকে ম্যানুয়ালের যে ফর্মুলা সেখানে সেইখানে আমাদের যদি স্পেসিফিক গ্র্যাভিটি 2.65 হয় যে সয়েল স্যাম্পলটা দিয়েছি, আমি যদি আপনাদের 2.65 স্পেসিফিক গ্র্যাভিটির সয়েল স্যাম্পল দিয়ে থাকি তাহলে এই পার্সেন্টেজ অফ ফাইনালের জন্য কোন ইকুয়েশনটা ইউজ করবেন? এই ইকুয়েশনটা ইউজ করবেন না? দ্যাট মিনস কি আমার আরসি নোন, ডাব্লিউ নোন, দ্যাট মিনস আমি পার্সেন্টেজ অফ ফাইনাল এন এর মানটা পাচ্ছি। ঠিক আছে? আর যদি আপনাদের 2.65 স্পেসিফিক গ্র্যাভিটি না হয় তাহলে কি আমাদের একটা কারেকশন ফ্যাক্টর এ ইউজ করতে হচ্ছে। ঠিক আছে? সেই কারেকশন ফ্যাক্টরটা এইদার আপনারা এই ফর্মুলা ইউজ করে বের করতে পারেন অথবা আমাদের যে টেবিলটা আছে সেই কারেকশন ফ্যাক্টরের জন্য সেই টেবিলটাও ইউজ করা যেতে পারে। বাট আমি বলব হচ্ছে আপনারা এই ফর্মুলা ইউজ করে করবেন। এই ফর্মুলা ইউজ করে পেয়ে যাবেন। ঠিক আছে? আপনাদের স্পেসিফিক গ্র্যাভিটি যদি 2.7 হয় এখানে 2.7 টা মানটা বসিয়ে দিবেন তাহলে কি আমরা এই এর মানটা পেয়ে যাব কারেকশন ফ্যাক্টর। এই কারেকশন ফ্যাক্টরে এই এর মানটা আমরা এইখানে যদি বসিয়ে দিই তাহলে কি আমাদের n এর মানটা পেয়ে যাব। n এর মানটা কোথায় আছে? কলাম নাম্বার 13। বুঝা যাচ্ছে বিষয়টা? কলাম নাম্বার 13 পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা নাই তো? কারো কোনো সমস্যা নাই এতটুকু পর্যন্ত? আচ্ছা, তাহলে আমাকে একটু ২ টা মিনিট টাইম দেন। আমি একটু জাস্ট একটু পানি খাচ্ছি। দেন তারপর আমি আপনাদের আবার ২ মিনিট পরে আবার শুরু করতেছি। বাকি কিছু অংশ আছে। গ্রাফটা আর হচ্ছে এই ১৪ নাম্বারটা আমি কলামটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? একটু ২ টা মিনিট আমাকে টাইম দেন।
আচ্ছা, থ্যাংক ইউ। তো তো আমরা হচ্ছে কতটুকু পর্যন্ত চলে আসলাম আমাদের ডাটা শিটের? আমরা ডাটা শিটের এই 13 নম্বর কলাম পর্যন্ত শেষ করেছি। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সরি টু ইন্টারাপ্ট করার জন্য। আচ্ছা, আমরা হচ্ছে ডাটা শিটের 13 নম্বর পর্যন্ত ফিল আপ করেছি। এখন হচ্ছে ডাটা শিটের 14 নাম্বার। এখানে হচ্ছে এই যে আমরা হচ্ছে টোটাল আমাদের কত ইয়া ছিল? আমরা হচ্ছে এখন হচ্ছে ফাইনালি পার্সেন্টেজ অফ ফাইনাল এটা হচ্ছে কম্বাইন্ড। দ্যাট মিনস আমাদের আগের আমরা হচ্ছে টোটাল স্যাম্পল ছিল হচ্ছে 500 গ্রাম। সেই 500 গ্রামের মধ্যে কত পার্সেন্ট ফাইনাল আছে সেটা আমরা কিভাবে পেয়েছিলাম? সেটা আমরা কোন ফর্মুলা ইউজ করে পেয়েছিলাম বলেন তো? মনে আছে কারো? Sir, n into p divided by 100. হ্যাঁ, হ্যাঁ, এই ফর্মুলাটা ইউজ করে। এখন আমাদের পিটা কোন ভ্যালু ছিল? পি ভ্যালুটা আমরা কোন ভ্যালু ইউজ করব? পি ভ্যালুটা ইউজ করব এই যে এই টেস্টের এই যে এখানকার যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে আমার কি? স্যার এইটা তো মনে হয় 0 আসছিল স্যার আমাদের। কেন 0 আসবে? স্যার এটাই বুঝতেছি না যে মানে পি এর ভ্যালুটা তাহলে এখান থেকে কিভাবে বসাবো? আচ্ছা, আপনাদের সবার যদি 0 আসে, আচ্ছা আমি আপনাদের ল্যাব রিপোর্টটা দেখবো, তাহলে ল্যাব রিপোর্টটা দেখে তারপর আমি আপনাদেরকে বলবো না এটা কি করা জি লাগবে। স্যার। ঠিক আছে? আচ্ছা, যদি কারো যদি এরকম 0 এসে থাকে, আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ, এটা মেবি 0 আসারই কথা। কারণ হচ্ছে আমরা আগে সিভ অ্যানালাইসিস করেছিলাম। সিভ অ্যানালাইসিসে এখানে মেবি কমিউনিটি পার্সেন্টেজ কত আসছিল? এখানে জি, 100% আসছিল না? নাকি? ও আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনাদের হচ্ছে এই কলামটাতে আপনাদের ক্যালকুলেশন করার দরকার নেই তাহলে। যেহেতু 0 আছে তাহলে তো এই কলামের সবগুলো মানে 0 আসবে। সো আপনাদের এই কলামটা ক্যালকুলেশন করার দরকার নেই। এটা লাগবে না, অসুবিধা নাই। ঠিক আছে? যদি এখানে 0 না আসতো তাহলে মানে এখানে যদি কোনো ভ্যালু থাকতো তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করতাম? একটু আগে আপনাদেরকে যে ফর্মুলাটা দেখিয়েছি ওই ফর্মুলাটা দিয়ে আমরা হচ্ছে এই n প্রাইম এর মানটা বের করে ফেলতে পারতাম। ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে কোনো কিছু নিয়ে? কারো কোনো সমস্যা আছে? না স্যার। স্যার আচ্ছা, স্যার ওই যে হ্যাঁ বলেন। এফেক্টিভ ডেপথ স্যার এটা আরেকবার দেখাইলে ভালো হতো স্যার। তখন স্ক্রিন ফ্রিজ হয়েছিল তো তাই দেখতে পারি নাই মানে কোন ইকুয়েশনটা। আচ্ছা, এই L বের করার জন্য আমরা যেটাতে চলে যাব, L এর ইকুয়েশনটা কোথায় দেখি? আমরা তো L এর আগে RL পর্যন্ত বুঝতে জি পারছি। স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমরা এই যে এই ইকুয়েশনটা এখন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে RL এর যে মানটা আগের টেবিল থেকে মানে আগের যেই কলাম থেকে পেয়েছি সেই কলাম থেকে RL এর ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে কি আমরা L এর মানটা জি পেয়ে স্যার। যাচ্ছি না? আচ্ছা, আমরা এইটার এই ইকুয়েশনটাও ইউজ করতে পারি। আর যদি ইকুয়েশনটা ইউজ করতে না চাই তাহলে আমরা এই টেবিলটাও ইউজ করতে পারি। ঠিক আছে? আমরা কি আর L এর মান জানি হাইড্রোমিটার রিডিং। সো আমাদের হাইড্রোমিটার রিডিং যদি 13.3 আসে তাহলে সরি আমাদের হাইড্রোমিটার রিডিং যদি 33 আসে তাহলে সেটার জন্য L এর মান কত আসবে? 10.9। 10.9 দ্যাট মিনস আমরা either এই ইকুয়েশনটা ইউজ করতে পারি অথবা আমরা এই টেবিলটা ইউজ জি করতে স্যার পারি। বুঝতে পারছি। ঠিক আছে? কারো কোনো আর কিছু জানার আছে টেবিল আমাদের এই ডাটা শিট সম্পর্কে? ডাটা শিটের দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমি অলরেডি ডেসক্রাইব করে ফেলেছি। ডাটা শিট সম্পর্কে আর কারো কোনো কিছু জানার আছে যে কোনটা কোথা থেকে জানবো? আমি কিন্তু প্রত্যেকটা জিনিস বলেছি যে কোনটার জন্য কোন টেবিল রেফার করবে। এগুলা কি একটু নোট ডাউন করে রাখছেন? জি স্যার। আচ্ছা, তাহলে কি ডাটা শিট নিয়ে আমার আর কিছু বলার দরকার নাই তো? বলার দরকার আছে? ডাটা শিট সবাই বুঝছি? ডাটা শিট কি? জি স্যার। ভ্যালুগুলো কিভাবে পাবো? জি স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে। যদি ডাটা শিট বুঝে থাকেন তাহলে আমার আর কিছুই বুঝার নেই এখানে। তাহলে হচ্ছে আমরা ফাইনালি এই ল্যাবটা শেষ। এখন হচ্ছে আমরা ভ্যালুগুলো সম্পর্কে চলে আসবো। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের এই ক্লাসে কয়টা গ্রুপ? স্যার 3টা স্যার। আচ্ছা 3টা গ্রুপ। আচ্ছা, 3টা গ্রুপের জন্য আমি হচ্ছে 3 রকমের আপনাদের ডাটা দিচ্ছি। সো সেই অনুযায়ী আপনারা ল্যাবগুলো কন্ডাক্ট করে ফেলবেন। আচ্ছা, আরেকটা জিনিস মনে হয় আমি আপনাদের এইভাবে বলছি বাট ওরকম ভাবে মেনশন করি না। সেটা হচ্ছে আমরা ডিফ্লোকুলেটিং এজেন্ট হিসেবে কি ইউজ করতেছিলাম? মনে আছে? আমি বলেছিলাম নামটা।
সোডিয়াম ফসফেট। মেটাফসফেট, সোডিয়াম মেটাফসফেট, এটাকে আমরা বলতেছি সোডিয়াম মেটাফসফেট। আচ্ছা, এখন আমরা ডাটাগুলা তুলে ফেলি। এটা হচ্ছে গ্রুপ 1 এর জন্য ডাটা। স্ক্রিনশট নিয়ে নেন বা এটা ছবি তুলে রাখতে পারেন। আপনাদের এখানে যখন ডাটা শিট লিখবেন অবশ্যই হাইড্রোমিটার মডেলটা লিখবেন। আমরা হাইড্রোমিটার মডেল কোনটা ইউজ করেছি? স্যার ASTM 152H। হ্যাঁ, এটা হচ্ছে গ্রুপ 1 এর জন্য ডাটা শিট। সো গ্রুপ 1 এই যে এখানে টেম্পারেচারের ঘরে আপনারা পুরোটাই হচ্ছে 28 ডিগ্রি লিখবেন। আর এই যে এখানে যে এখানে যে টাইম দেওয়া আছে, এই যে ক্লক টাইম, এই ক্লক টাইমটা কিসে? সেকেন্ডে, ঠিক আছে? আর এখানে আমাকে কনভার্ট করে এখানে আনতে হবে হচ্ছে মিনিটে টাইমটা। বোঝা যাচ্ছে? জি স্যার। গ্রুপ 1 শেষ হয়েছে? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 2 যেটা করবেন আপনি হচ্ছে টেম্পারেচার এখানে রুম টেম্পারেচার যেটা আমরা হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস আছে সেটাকে আমরা কত করব? সেটাকে আমরা করব হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস দিয়ে আপনারা পুরো টেস্টটা কন্ডাক্ট করবেন। বাকি ভ্যালুগুলো সেম থাকবে। 28 এর জায়গায় গ্রুপ 2 এখানে 25 বসাবো। গ্রুপ 2 এর জন্য 28 এর জায়গায় এখানে বসবে কত? 25। আপনাদের ভ্যালু যদি গ্রুপ 1 গ্রুপ 2 সেম আসে তাহলে কিন্তু বুঝতে হবে ভুল আসছে। কারণ কি? কারণ হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে। টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে কি আমাদের এই কে এর ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে না? তারপর এখানে একটা টেম্পারেচার কারেকশন ফ্যাক্টর আছে, সেই ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। সো এখানে কে এর ভ্যালু চেঞ্জ হলে আমাদের হচ্ছে গ্রেইন ডায়ামিটারের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। সো গ্রুপ 2 বুঝছি? জি স্যার। আচ্ছা, সো গ্রুপ 2 যদি বুঝে থাকি, এখন হচ্ছে গ্রুপ 3 লাস্ট গ্রুপ। আচ্ছা, আজকে টেম্পারেচারটা আমি একটু চেক করে নিই। এখনকার কত আছে টেম্পারেচার চেক করে আমি আপনাদেরকে দিচ্ছি গ্রুপ 3 এর জন্য। গ্রুপ 3 বসাবেন এখানে হচ্ছে আপনার টেম্পারেচার বসাবেন এখানে 19 ডিগ্রি সেলসিয়াস। গ্রুপ 3 এখানে 19 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিয়ে করবেন। গ্রুপ 3 বুঝছি? যদি বুঝে থাকি তাহলে আমার হচ্ছে ফাইনালি জাস্ট একটা গ্রাফ এখানে ড্র করতে হবে, সেই সম্পর্কে আমি আপনাদের এখন দেখাবো। গ্রুপ 3
হয়েছে আপনাদের? জি স্যার হয়েছে। আচ্ছা ঠিক আছে। সো আমাদের এই ডাটা শিটের সবকিছু ঝামেলা শেষ। আচ্ছা ফাইনালি যেটা করতে হবে এখানে পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ আগেরটার মতোই যে আগেরটাতে আমরা যেরকম একটা গ্রাফ এঁকেছিলাম সিভ অ্যানালাইসিস এ এখানেও ঠিক সেম গ্রাফ আঁকবো। এখানে হচ্ছে এই গ্রাফ পেপারটা হচ্ছে যে এখানে দেওয়া আছে এটা হচ্ছে সেমিলগ গ্রাফ পেপার। এই সেমিলগ গ্রাফ পেপারে আমরা এখানে জাস্ট একটা গ্রাফ আঁকবো সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এ যেটা থাকবে সেই জিনিসটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আপনাদের এক্স অ্যাক্সিস এ থাকবে হচ্ছে ডি ফর এই যে গ্রেইন ডায়ামিটার যেটা পেয়েছি সেটা, আর ওয়াই অ্যাক্সিস এ থাকবে কি এন এর ভ্যালু, দ্যাট মিন্স পার্সেন্টেজ অফ ফাইন আর্ট। ঠিক আছে? সো আপনারা একটা গ্রাফ ড্র করবেন। সো এই দুইটা নিয়ে জিনিসটা অনেকটা এরকম আসবে দেখতে। দ্যাট মিন্স আমার হচ্ছে এইটা ওয়াই অ্যাক্সিস এ বসতেছে আর এখানে হচ্ছে এই ডিটা এক্স অ্যাক্সিস এ বসতেছে। সো এই দুইটা দিয়ে ফাইনালি আমরা হচ্ছে একটা গ্রাফ ড্র করব। এটা কোনো স্ট্রেট লাইন আসবে না, আগে থেকে বলে দিচ্ছি। গ্রাফটা দেখতে অনেকটা এরকম একটা লাইনের মতো আসবে। স্যার এটা কি সেমিলোগ্রাফি হবে না স্যার? সেমিলোগ্রাফ এই যে গ্রাফ পেপার দেওয়া আছে। গ্রাফ সম্পর্কে আজকে অনেক বেশি বলি নাই কারণ হচ্ছে পুরোপুরি সেম আগের ল্যাবটাতে যেরকম করেছেন, যদিও আমি খাতাগুলো দেখে নেই, আগের ল্যাবের মতোই আপনাদের এই গ্রাফটাও আসবে। ঠিক আছে? আর হচ্ছে গ্রাফে যেই জিনিসটা আমার ঠিক খেয়াল নাই আপনাদের ক্লাসে না, কারণ আপনাদের ক্লাসে এরকম ভাবে গ্রাফ দেখিনি। সেকেন্ড ইয়ারের ক্লাসগুলোতে আমি যেটা দেখছি আপনারা গ্রাফের যে টাইটেল মানে ওই টাইটেল লিখতেও পর্যন্ত ভুল লেখেন। আমরা ফার্স্টে কি লিখি এই গ্রাফের জন্য, এই গ্রাফের নামটা কি আসবে? স্যার পার্সেন্ট ফাইনার ভার্সেস ডায়ামিটার। হ্যাঁ, পার্সেন্ট ফাইনার ভার্সেস গ্রেইন ডায়ামিটার গ্রাফ। অনেকে এটা লেখে গ্রেইন ডায়ামিটার ভার্সেস পার্সেন্ট ফাইনার গ্রাফ। সো গ্রাফের নামগুলা ঠিকভাবে লিখবেন। আপনি এক্স অ্যাক্সিসে কত ঘরকে 1 ইউনিট হিসেবে ধরেছেন সেটা ঠিকভাবে লিখবেন। আপনি ওয়াই অ্যাক্সিসে কত ঘরকে 1 ইউনিট হিসেবে ধরেছেন সেই মানগুলোকেও লিখবেন। ঠিক আছে? আর কারো কোনো কিছু জানার আছে? কারো কি কোনো কিছু জানার আছে?